হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ধারকত্ব ও ধারক অধ্যায় থেকে প্রবলেম সেট 2 1 থেকে 13 সম্পূর্ণ সমাধান। প্রবলেম সেট 2-তে আছে 26টা প্রশ্ন, সেটাকে দুটো ভাটে ভাগ করেছি। প্রথমে হবে 1 থেকে 13, পরে হবে 14 থেকে 26 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক 2025 খুব ভালো চলছে, কারণ তোমরা শেষ বছর, এর পরের বছর থেকে তোমাদের সেমিস্টার সিস্টেম স্টার্ট হয়ে যাবে এবং এই বছর যেহেতু লাস্ট এই ইয়ার বেস পরীক্ষা হবে, এইচএস হবে, তার জন্য কিন্তু তোমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। হতে পারে ফিজিক্স কোয়েশ্চেন খুব কঠিন চলে এলো, কিংবা হতে পারে ফিজিক্স কোয়েশ্চেন খুব টাফ চলে এলো। সব কিছুর জন্য কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার্ড থাকতে হবে। কথাটা বোঝা গেছে আশা করি। চলো, এরপর আমরা আমাদের ক্লাস স্টার্ট করব, যেখানে আমরা প্রবলেম সেট 2 প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথমে একটা কথা বলি যে তোমাদের ভালোবাসা, সহযোগিতা এবং কিছুটা আমার প্রতি বিশ্বাস থাকার কারণে চ্যানেলটা এই দূর পর্যন্ত গেছে এবং পরবর্তীকালেও যেন একটা ভালো জায়গা পর্যন্ত যেতে পারে, সেদিকে আমাদের সবাইকে একসাথে কিন্তু মিলিত প্রচেষ্টা করতে হবে। আমাকে আমার মতো প্রচেষ্টা করতে হবে, তোমাদেরকে তোমাদের মতো প্রচেষ্টা করতে হবে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্রত্যেকবারের মতো একটাই রিকোয়েস্ট, তোমরা বন্ধু বান্ধবীদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, যারা তোমাদের ব্যাচমেট আছে তাদের সাথে শেয়ার করবে, কারণ অবশ্যই এডুকেশনাল চ্যানেল এটা, অবশ্যই যে কেউ তো এসে পরে দেখবে না ভিডিওগুলো, তো সেখানে একটু তোমাদের রেকমেন্ডেশন ভীষণ প্রয়োজন। বেশ, এবার বিষয়টা দাঁড়ালো যে 1 নম্বরের প্রশ্ন বলেছেটা কি। প্রত্যেকবারের মতো অঙ্কের অ্যাপ্রোচটা জানাটা ভীষণ আমাদের কাছে জরুরি এবং অঙ্কটা করছি কীভাবে সেটা জানাটা অনেক বেশি জরুরি। তাহলে এই টাইপের যে কোনো প্রশ্নই আসুক না কেন, তোমরা অনায়াসেই করতে পারবে, না হলে পারবে না। বোঝা গেছে কথাটা? দেখো, একটি তরলের গোলাকাকৃতি ফোঁটার ব্যাস 2 মিলিমিটার। ব্যাস বলে দিয়েছে, কি বলে দিয়েছে? ব্যাস বলে দিয়েছে 2 মিলিমিটার, প্রথম কথা। দ্বিতীয় কথা, আধান বলে দিয়েছে, আধান বলে দিয়েছে 10⁻⁻15 কুলম্ব, 10⁻⁻15 কুলম্ব। এর পৃষ্ঠতলের বিভব কত? ওই একটা ফোঁটার পৃষ্ঠতলের বিভব কত? আচ্ছা, বিভব জানতে চেয়েছে। বিভব হয় আমাদের কাছে কি? পোটেনশিয়াল, সেটা হয় Q/R। বেশ, তাহলে কে এর মান আমরা এখানে বসিয়ে নেব। কে এর মান সিজিএসে করবো কি, কুলম্ব দিয়ে দিয়েছে, মিলিভোল্ট এসআইতেই আছে। তাহলে এটা হবে 1/9 × 10⁹, না সরি 9 × 10⁹। 1/k তো নেই, ঠিক, 9 × 10⁹। কে মানে 1/4πε0, আর তার মান হচ্ছে 9 × 10⁹, গুণিত চার্জ 10⁻⁻15 ডিভাইডেড বাই ব্যাসার্ধ, নট ব্যাস, মানে এর অর্ধেক 1 মিলিমিটার। তাহলে 1 × 10⁻³ মিটার। সব এসাইতে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এটার সাথে এটা কাটলে 10⁻12, আর এটার সাথে এটা কাটলে 10⁻3, মানে 9 × 10⁻³ ভোল্ট, মানে হলো 9 মিলি ভোল্ট। এতদূর পর্যন্ত আশা করি জিনিসটা পরিষ্কার তো। 2 নম্বর প্রশ্ন যেটা বলেছে যে যদি এরকম দুটি ফোঁটা মিলে একটি ফোঁটা তৈরি করলো, তাহলে বলছে পৃষ্ঠতলের বিভব কত। দুটো এরকম ফোঁটা মিলে তৈরি করেছে। বেশ, তাহলে ব্যাসার্ধ তো আমরা অনায়াসে পেয়ে গেছি আগে, আরটা পেয়েছি 1 মিলিমিটার, বা বলা ভালো 1 × 10⁻³ মিটার, এত দূর পেয়েছি। চার্জ যেটা পাবো, টোটাল চার্জ, সেটা পাবো দুটোর যোগফল। একটাতে চার্জ ছিল কত? 10⁻⁻15, দুটোতে চার্জ হবে 2 × 10⁻⁻15 কুলম্ব। তাহলে বিভব কত দাঁড়াবে? প্রত্যেকের রেডিয়াস এটা, কিন্তু এটা রেডিয়াস মিলিয়ে একটা বড় রেডিয়াস তৈরি করেছে। আচ্ছা, তাহলে এটাকে ছোটো হাত ধরলেই হয়, বড় হাতটা ধরবো, বড় যে গোলকটা তৈরি করেছে। তাহলে 4/3 পাই ছোটো হাতের আর তার কিউব, এমনি দুটো গোলক মিলিয়ে তৈরি করেছে একটা 4/3 পাই বড় হাতের আর তার কিউব, অবশ্যই তাই। তাহলে এরপর যদি আমি করি 4/3 পাই, 4/3 পাই কেটে গেল, আমাদের কাছে পড়ে থাকছে r⁻1/3 তার কিউব, তার মানে হচ্ছে আর, তার সাথে হচ্ছে 2⁻1/3 সমান হবে বড় হাতের আর। তো বড় হাতের আর মানে বড় গোলকটার যে রেডিয়াস হবে, সেটা হবে ছোটো গোলকের রেডিয়াস, দ্যাট ইজ 10⁻³ মিটার গুণিত 10⁻1/3, এই 2⁻1/3। বেশ, এই জিনিসটা দাঁড়ালো। তাহলে আমি যদি বলি বড় গোলকের আধান, বড় গোলকের আধান না, বড় গোলকের বিভব, বড় গোলকের বিভব যদি ভি ড্যাশ হয়, সেটা হবে
কে টোটাল চার্জ কিউ টোটাল ডিভাইডেড বাই রেডিয়াস, বড় হাতের রেডিয়াস, বড় গোলকটার রেডিয়াস। তাহলে হবে কে এর মান 9 × 10⁻9 আর কিউ টোটালের মান 2 × 10⁻15, 2 × 10⁻−15 সরি হয়ে গেল। আর রেডিয়াসটা হচ্ছে 10⁻³ পুরনো রেডিয়াসটা গুণিত 2⁻⁻³ এটা আমাদের কাছে যেটা পড়ে থাকবে সেটা হলো 2⁻1 - 1/3 দ্যাট ইজ 2/3 গুণিত পুরনো যে জিনিসটা, পুরনোটা হচ্ছে 9 মিলিভোল্ট, 9 মিলিভোল্ট। তাহলে এটা করতে জানতে হবে। অ্যান্সার দিয়ে দিচ্ছে তাহলে মানে এটাকে সলভ করতে হবে। এটাকে যদি সলভ করি আমার কাজে লাগবে ক্যালকুলেটর, তাই তো এটা হয়ও মানে দেখবে যতগুলো ফোঁটা মিলে হচ্ছে, ধরে নাও কতগুলো ফোঁটা, 2টো ফোঁটা, এখানে কত হতো n হতো আর এখানে 1/3 হতো, মানে n⁻2/3, n⁻2/3 গুণিত পুরনো ভোল্টেজটা, এটাই হয়। এটা শর্ট ফর্ম হয়ে গেল, একটা শর্টকাট হয়ে গেল, শর্ট ফর্ম না শর্টকাট। যাই হোক এখানে আমি টোটালটা করে দেখিয়ে দিলাম। এই 2 আর 2⁻1/3 এই দুটোর বিয়োগ ভাগটা বাদ দিয়ে বাকি যে রাশিটা দেখো সেম আছে, 9 × 10⁻9, 9 × 10⁻9, 10⁻−15, 10⁻−15, 10⁻−3, 10⁻−3 সবগুলো সেম আছে, তাই এটা করলাম। 2⁻2/3, 2/2/3 এটা গুণিত 9 দ্যাট ইজ 14.28, 28টাকে 3 নিয়ে নিয়েছে অ্যান্সারটা ম্যাচ করাবার জন্য। আমিও 14.28 না নিয়ে 3 নিয়ে নিলাম, এত মিলিভোল্ট। এটা হবে অ্যান্সার। কথাটা বোঝা গেছে? আশা করি অ্যাপ্রোচটা বোঝা গেল টোটালি। আমি একটু জল খেয়ে নিই। বেশ, এর পরের প্রশ্নটা আলোচনা করব, 2 নম্বরের প্রশ্নটা। এটা মুছে নিই। চলো 2 নম্বরে যে প্রশ্নটা সেটা কি বলেছে দেখা যাক। একটি সমান্তরাল পাতধারকের 2টি পরিবাহী পাতের একটি অন্তরক পদার্থ ফলক পাতের মধ্যে একটি অন্তরক পদার্থের ফলক ঢোকানো হলো, প্রবেশ করানো হলো। যদি ধারকটির একক ক্ষেত্রফলের ধারকত্ব মানে c/α বা c/a আগের মানের দ্বিগুণ হয়, তাহলে দেখাও যে উক্ত অন্তরক পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান k = 2x/2x - d হবে, যেখানে d হলো ধারকের 2 পাতের মধ্যবর্তী ব্যবধান আর x হলো অন্তরক পদার্থের বেধ। অন্তরক পদার্থের বেধ। প্রথমে যে ধারকত্বটা ছিল C1, ঠিক, এক্সটা কী হলো না, এক্স হচ্ছে অন্তরক পদার্থের বেধ। আচ্ছা, যেটাকে আমরা টি দ্বারা চিহ্নিত করি, মানে টোটালটাতে কিন্তু অন্তরক নেই। d ≠ x, দুটো কিন্তু আলাদা, মানে পুরো দুটো পাতার মধ্যেই কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক নেই। এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হলো। বেশ, তো আমরা জেনারেলি কী জানি যে প্রথমের কেসটা কি বলেছে যে যদি ধারকটির একক ক্ষেত্রফলের ধারকত্ব আগের মানের দ্বিগুণ হয়। আচ্ছা, প্রথমে প্রবেশ করায়নি, প্রবেশ না করালে হবে K(A)ε0 ডিভাইডেড বাই ডিস্টেন্স বিটুইন 2 প্লেটস, তাই তো। পরবর্তীকালে C2 যেটা হলো সেটা হচ্ছে K(A)ε0 ডি এর যে জায়গাতে, ডি এর কতটা নিয়েছি আমরা, x পর্যন্ত আমরা কি করছি, x দূরত্ব পর্যন্ত আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক যার মানটা হচ্ছে K সেই বিশিষ্ট আমরা নিয়েছি। তাহলে d - x - x/k এটা হয় t - t/k। তো এখানে t এর জায়গাতে x নেওয়া হয়েছে। এই সূত্রটা অবশ্যই তোমরা জানবে আশা করি। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি যদি এটা দেখো তাহলে কীরকম দাঁড়াচ্ছে জানো তো, মানে এটাকে যদি মানে এর ব্যাক মানে এর পিছনের যদি ইয়েটা দেখো যে এলোটা কোথা থেকে, না এটা এসেছে এইখান থেকে। দেখো এটাকে একটু ব্রেক করো, K(A)ε0 ডিভাইডেড বাই d মাইনাস এখানে কে এর লসাগু নাও kx - x, এটা হলো বিষয়, kx - x, ঠিক আছে।
আচ্ছা, এটাকে যদি আবার ব্রেক করো, এটা এলো কোথা থেকে বুঝতে পারবে। তাহলে কে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স প্লাস এক্স বাই কে। তাহলে মনে আমাকে এইভাবে রাখতে হবে, আগে ডি অঞ্চল জুড়েই বায়ু ছিল, বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 1। এখন ডি অঞ্চল জুড়ে বায়ু নেই, ডি মাইনাস এক্স অঞ্চল জুড়ে বায়ু আছে, মানে ডি মাইনাস এক্স অঞ্চল জুড়ে 1 আছে, আর এক্স অঞ্চল জুড়ে কে আছে। তাহলে মনে রাখতে হবে এইভাবে যে এইটা ডিভাইডেড বাই 1 আছে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। ডি মাইনাস এক্স অঞ্চল জুড়ে বায়ু, তাই নিচে 1, আর এটা হচ্ছে এক্স অঞ্চল জুড়ে কে, তাই এইভাবে কিন্তু আমাকে জিনিসটা মাথায় রাখতে হবে যখন এরিয়াগুলো সবারই সেম, জাস্ট ডিস্টেন্সকে চেঞ্জ করা হলো। যদি এরিয়াকে চেঞ্জ করা হতো তখন গল্পটা আলাদা হতো। আশা করি বোঝা গেল যে এই জিনিসটা এলো কোথা থেকে, এটা সোর্স। এবার এটাকে নিয়ে একটু কাজ করি আমি। এটাকে নিয়ে কাজ করার কিছু নেই, বেসিক্যালি তোমাকে বলে দিচ্ছে নতুন যে ধারকত্বটা এলো, কে ইউজ করার পরে ধারকত্ব বেড়ে যায়, পরাবৈদ্যুতিক ধ্রুবক ইউজ করার ফলে ধারকত্ব বেড়ে যায়। তাহলে C2টা হয়েছে আগের থেকে দ্বিগুণ, ইজিক্যাল টু 2C1। এইটাকে যদি আমি সলভ করি আমি কে এর মান পেয়ে যাব। C2র জায়গাতে আমি জাস্ট কে এ এপসাইলন নট ডিভাইডেড বাই এই জিনিসটা ইউজ করবো যে ডি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স বাই কে, এই জিনিসটা ইউজ করলাম, ইউজ করতে সুবিধা তাই। আর দ্বিগুণ অফ C1 মানে হচ্ছে কে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। কে এ এপসাইলন নট কেটে গেল, পড়ে থাকবে যেটা, সেটা হচ্ছে ডিটা নিচে আছে, ওপরে যাবে, আর এখানে 2টা ওপরে আছে, তার সাথে এই টোটাল জিনিসটা গুণ হবে, মানে 2D মাইনাস 2x প্লাস 2x বাই কে। এখান থেকে কে এর মানটা আমাদের জানার দরকার, দ্যাট ইজ বলতেই পারি আমরা যে 2x বাই কে সমান কত, 2x বাই কে সমান হবে ডি মাইনাস 2D প্লাস 2x, বলতেই পারি অনায়াসে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2x মাইনাস ডি, হ্যাঁ পারি। আর এখান থেকে যদি আমরা কে এর মান চাই, তাহলে কে এর মান কত হবে না 2x ডিভাইডেড বাই 2x মাইনাস ডি। এই জিনিসটাই দেখাতে বলেছে, আমি দেখিয়ে দিলাম, প্রুভড হয়ে গেল। বাট এসেছে কিন্তু সোর্স এই ভদ্রলোক কিন্তু সোর্স। বায়ু আছে যত দূর তার ডিস্টেন্স ডিভাইডেড বাই বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত কে পরাবৈদ্যুতিক ধ্রুবক যত দূর অবধি আছে ওইটা ডিভাইডেড বাই ওই কে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা, এইভাবে করতে হবে। হরটা চেঞ্জ হয়, লবটা সেম থাকে। আশা করি 2 এর অঙ্কটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। 3 এর অঙ্কটার দিকে আমরা ঝাঁপ দেব। 3 এর অঙ্কটা কিন্তু একটু কনসেপচুয়াল, জিনিসটা ভালো করে না বুঝলে কিন্তু হবে না, ঠিক। তোমাদেরকে ধীরে ধীরেই পড়ানোর চেষ্টা করছি, যতটা স্পিড না করলেই নয় ততটাই করছি, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। 3 নাম্বার কি বলেছে, একটি সমান্তরাল ধারকের প্লেট দুটি পরস্পর থেকে টি দূরত্বে আছে। আচ্ছা থাক, এইভাবে একটা আছে, আমি এই বরাবর আঁকছি, আর এই বরাবর একটা আছে, ধরে নাও তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে টি। এবার প্লেট দুটির মধ্যবর্তী অংশ কাঁচ দ্বারা পূর্ণ। আচ্ছা, এটা কাঁচ দ্বারা পূর্ণ, এটা কি দ্বারা পূর্ণ, কাঁচ, এটা কাঁচ দ্বারা পূর্ণ। কাঁচের কে কত, কাঁচের কে কিন্তু হচ্ছে 6। ধারকের ওপরের প্লেটটিকে খাড়াভাবে আরও টি দূরত্ব সরানো হলো, মানে এরপরে আরও টি দূরত্ব সরানো হলো, মানে এখন ওদের মধ্যবর্তী ডিস্টেন্স কিন্তু হয়ে গেল 2t। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হলো 2t। বেশ, ধারকের ওপরের প্লেটটিকে খাড়াভাবে আরও টি দূরত্বে সরানো হলো। ধারকের বিভব পার্থক্য এবং আধানের কীরূপ পরিবর্তন হবে। আচ্ছা, যদি নাম্বার 1 প্লেট দুটি তড়িৎচালক বল বিশিষ্ট ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে। আচ্ছা, আর সেকেন্ড কেসে বলেছে ধারকটিকে আহিত করার পর, মানে উপরের ধারকটিকে আহিত করার পর, ওপরের ধারক না, দুটো মিলিয়েই তো প্লেট, দুটো প্লেটকে আহিত করার পর, চার্জড করার পর ওপরের প্লেটটিকে সরানোর সময়, যখন ওপরের প্লেটটাকে টেনে তুলছি, 2t ডিস্টেন্স পর্যন্ত তুলছি, তখন কি হচ্ছে, ব্যাটারিটি বিচ্ছিন্ন থাকে, ব্যাটারিটি খুলে নিলাম। আচ্ছা, ব্যাটারিটি খুলে নিলেও তাদের মধ্যে যে চার্জটা যেটা ছিল সেটা রয়েই যাবে। কথাটা বোঝা গেল। প্রথম কেসটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা সেম আছে, প্রথম যে কেসটা সেখানে ইলেকট্রিক ফিল্ডকে সেম রেখে দিয়েছে, কোনো চেঞ্জ করেনি, কারণ ব্যাটারি সোর্সটাকে বিচ্ছিন্ন করেনি। দ্বিতীয় ক্ষেত্রে ব্যাটারি বিচ্ছিন্ন না করেই তাকে বাড়ানো হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে বিচ্ছিন্ন করা হয়েছে, মানে ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হয়েছে, চার্জ সেম আছে, নিয়ে 2t ডিস্টেন্স অবধি বাড়ানো হয়েছে, মানে বাড়িয়ে পর ব্যাটারিটা খুলে দিয়েছে। একটাতে বাড়িয়ে পর ব্যাটারি খোলেনি, একটাতে বাড়িয়ে পর ব্যাটারি খুলে দিয়েছে। তাহলে 1 নম্বরেরটাতে আসি। প্রথমে কি করব,
না আমরা যেটা সি জানি, C1 নাম দিচ্ছি, যেটা জানি আমরা যখন বাড়ানো হয়নি, সেটা আমরা কি জানি যে কে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডিস্টেন্সটা হচ্ছে টি, এটা আমরা জানি। কে এর মান 6 দিয়ে দিয়েছে, তাহলে 6 এ এপসাইলন নট ডিভাইডেড বাই টি, এটা আমরা জানি। এখন যদি আমি বলি এখান থেকে চার্জ কত হলো Q1 সমান হয় C1V1, মানে ভোল্টেজ যেটা হচ্ছে। আমি যদি বলি এখানে যে C1 ভোল্টেজটাকে আমি লিখবো E1 আর তার লেন্থ, এটা হয় মানে dV/dx সমান হয় ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ডের সাথে ডিস্টেন্স গুণ করলে আমরা ভোল্টেজ পাবো। বেশ, যেহেতু এখানে কারেক্ট কোনো ভোল্টেজ দেয়নি, তাহলে এখান থেকে C1 কত, C1 হচ্ছে 6 এ এপসাইলন নট ডিভাইডেড বাই টি, এবং তার সাথে আমাদের দাঁড়াবে E1, যেহেতু ইলেকট্রিক ফিল্ড আমাদের দরকার তাই ইকে রাখছি, এটা কেটে যাবে, পড়ে থাকছে 6 এ এপসাইলন নট গুণিত E1, এই পরিমাণ চার্জ ওর মধ্যে থাকবে। পরবর্তী কেসটাতে কী হবে, পরবর্তী কেসে যেটা হবে, পরবর্তীকালে কী করেছি আমি ডিস্টেন্সটা বাড়িয়ে দিয়েছি, ডিস্টেন্সটা হয়ে গেছে 2t, ডবল হয়ে গেছে, কিন্তু কাঁচ ওই অর্ধেক পর্যন্তই আছে। তাহলে অর্ধেকটা কে মানে হচ্ছে 6, কে সমান কাঁচের জন্য 6, আর অর্ধেকটা হচ্ছে মানে টি অবধি 1 মানে বায়ু। বেশ, সেই ক্ষেত্রে আমাদের C2 কত হবে, সেই ক্ষেত্রে C2 একটু আগে দেখলাম এই টাইপের একটা অঙ্ক, যে কে এ এপসাইলন নটকে সেম রাখো, ডিভাইডেড বাই বায়ু কত দূর অবধি আছে, টি অবধি আছে, টি অবধি বায়ু ডিভাইডেড বাই বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত টি অবধি আছে তোমার 6, মানে 6-এর পরাবৈদ্যুতিক ধ্রুবক, মানে যে পদার্থটা ইউজ করা হচ্ছে কাঁচ তার পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখান থেকে আমরা অনায়াসে পেয়ে যাব 60 একটি মানে 7t ডিভাইডেড বাই 6, তাহলে 6টা উপরে যাবে, 6 এ কে এ কে এর আবার মান জানি আমরা, আচ্ছা কে এর আবার আমরা মান জানি, তাহলে কে এর মান বসিয়ে দাও 6 গুণিত এ গুণিত এপসাইলন নট ডিভাইডেড বাই, মানে অ্যাকচুয়ালি টি প্লাস এটা মানে হচ্ছে 6-এর 7t/6, 7t/6, তাহলে 6টা কত হবে, 6 6 36। কথাটা বোঝা গেল আশা করি। এটা টি হবে, এটা টি হবে, আশা করি জিনিসটা বোঝা গেল যে ওইটা ইউজ করার ফলে আমাদের এই জিনিসটা হয়েছে। ঠিক আছে, এবার যে বিষয়টা, এবার দেখো এইখানে চার্জ কত হচ্ছে, Q2 কত হবে, দ্যাট ইজ C2 ইন্টু E2 ইন্টু ডিস্টেন্সটা তো ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা ইলেকট্রিক ফিল্ড। কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমের মধ্যে কিন্তু ইলেকট্রিক ফিল্ড থাকে না, ঠিক আছে। তাহলে তার বিভবটা যেটা হবে সেটা আমরা কি করে করব, বেশ, এটাতে যদি আমি টি ইউজ করি তাহলে C2 আমি কি করব, 36 এ এপসাইলন নট বাই 70, দ্যাট ইজ আওয়ার C2 ইন্টু E2 ইন্টু টি, তাহলে টি কেটে গেল, পড়ে থাকছে এই জিনিসটা। এবার যদি চার্জের আমি রেশিও নিই, চার্জের রেশিও নিলে বিষয়টা ভালো আসছে না, কিন্তু এখানে কোথাও একটা ভুল হচ্ছে। এই যে কেটা, এই কেটা কিন্তু এই কেটা আর ইউজ করা যায় না, যেহেতু আমি নিচে নিয়ে নিয়েছি আর এখানে ইউজ করতে নেই, তাহলে এখানে কেটা থাকবে না, জাস্ট এখানে 6 থাকবে, ভুলটা এখানে হয়েছিল। বেশ, তাহলে এখানে শুধু 6 থাকবে, তাহলে চার্জ আমি পেয়ে গেলাম। চার্জ আমি কী পেলাম, Q2 কত পেলাম, 6 এ এপসাইলন নট E2 ডিভাইডেড বাই 7। এবার যদি আমি রেশিও নিই, দেখো এবার যদি আমি রেশিও নিই, চার্জের রেশিও নেব, চার্জের রেশিও নিলে Q1:Q2, সেটা কত আসবে, সেটা আমাদের আসবে যখন ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে আমরা ইউজ করছি ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট, তাহলে এখানে চেঞ্জ হবে না, আগের মতোই থাকবে, E1-ই থাকবে। ইলেকট্রিক ফিল্ড এখানে সেম, ব্যাটারি তো সেম আছে, E1 থাকবে, অবশ্যই তাই, এখানে E1-ই থাকবে। চার্জ চেঞ্জ হয়েছে, ইলেকট্রিক ফিল্ড না, যেহেতু ধারকত্ব চেঞ্জ হয়েছে। আচ্ছা, তাহলে Q1 কত, 6 এ এপসাইলন নট গুণিত E1 ডিভাইডেড বাই করতে পারি, অনুপাত মানে ডিভাইডেড বাই করতে পারি, সেটা হচ্ছে
6a এপসাইলন নট E1 ডিভাইডেড বাই 7। আমাদেরকে বার কী করতে বলেছিল? এক নম্বরটা বলেছে যখন ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে বিভব পার্থক্য এবং আধানের কীরূপ পরিবর্তন হবে। আচ্ছা, এখানে আধানের পরিবর্তনটা এলো, অনুপাতটা বলাটাতে একটু গণ্ডগোল হয়েছিল যে এখানে ইলেকট্রিক ফিল্ডের কোনো চেঞ্জ হবে না। এখানে ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ কেন হবে? ইলেকট্রিক ফিল্ড সেম আছে। তাহলে এখানে যদি বলি Q1 Q2 মানে ফার্স্ট কেসের E1 E2, ফার্স্ট কেসের Q1 বাই Q2 সেটা হলো 7:1, আর ফার্স্ট কেসে যদি E1 বাই E2 করি সেটা কিন্তু সেম থাকবে, মানে 1:1 থাকবে। তাই হয়তো উত্তরটা দেয়নি, এটা বলাটা উচিত ছিল। সেকেন্ড কেসে পরবর্তী পরের কালটা যখন ইকে আমি ডিসকানেক্টেড করলাম, পরবর্তী কালেরও পরের কাজটা, তখন কিন্তু চার্জ সেম থাকবে আগের মতো, Q1 এর মতো চার্জটা সেম থাকবে। এই Q1কে নিয়ে তখন কাজ করব। সেই ক্ষেত্রে আমাদের ইটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা E2 ড্যাশ নিয়ে নেবো না হয়, কারণ E2টাই তো E1 প্রথম কেসে। সেকেন্ড কেসে কিন্তু চেঞ্জ হবে, কেস নাম্বার 2তে আবার কি মুছে দেবো। দেখো কি করছি, এখানে কেন টি ধরলাম বুঝতে পারলে? কেন টি ধরলাম, এইটা টি কেন ধরলাম, মানে ইলেকট্রিক ফিল্ড গুণিত ডিস্টেন্স হয়, তো ডিস্টেন্সটা 2T কেন নিলাম না? কারণ কে পরাবৈদ্যুতিক ধ্রুবকে কোনো ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয় না। যা কিন্তু ক্রিয়েট হবে সব কিন্তু ইয়েতেই হবে। এটা আমি মুছে দিই, এই জায়গাটা যা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেটা বায়ুতে হবে, এই জায়গাটা মুছে দিই। Q1 আমাদের লাগবে। আরও পরবর্তীকালে মানে কেস নাম্বার 2তে, কেস নাম্বার যখন 2, সেই ক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে? সেই ক্ষেত্রে আমাদের দাঁড়াবে Q1ই থাকবে। এবার আমি ব্যাটারিকে ডিসকানেক্ট করছি, সমান হচ্ছে তোমার নতুন ধারকত্ব তৈরি হবে, দ্যাট ইজ C2 ড্যাশ অ্যান্ড E2 ড্যাশ তৈরি হবে। আরও পরবর্তীকালে যখন ব্যাটারিটা ডিসকানেক্টেড, বেশ যখন ডিসকানেক্টেড তখন তার ধারকত্বের কোনোরূপ পরিবর্তন হবে না, যা পরিবর্তন আসবে ইলেকট্রিক ফিল্ডে পরিবর্তন আসবে। ঠিক, ইলেকট্রিক ফিল্ডে পাল্টাবে ডিউ টু ডিস্টেন্স, না ওটাকে ডিসকানেক্টেড করেছি সেই জন্য। দেখো সেকেন্ড ক্ষেত্রে Q2 থাকার কথা, Q1 এসছে, চার্জ তো চেঞ্জ হয়েছে। চার্জ চেঞ্জ হওয়ার ফলে, চার্জটা আগের মতো থাকার ফলে ইলেকট্রিক ফিল্ডটাতে পরিবর্তন আসবে। ধারকত্বের পরিবর্তন হয়েছে, ধারকত্বটা পাল্টেছে। তাহলে আমরা এখানে যদি ইউজ করি, আমি ধারকত্ব ইলেকট্রিক ফিল্ড কানেক্ট আছে না কানেক্ট আছে, ওর তো যা চার্জ মানে যা ধারকত্ব তার উপরে ডিপেন্ড করবে, কোনো চেঞ্জ হবে না। Q1কে যদি ইউজ করি আমরা 6a এপসাইলন নট, ওকে, তার সাথে E1, আচ্ছা তার সাথে E1 সমান C2 আমরা পেয়েছি 6a এপসাইলন নট বাই 7t। কিউ সমান তো এটা না, এটা গুণিত টি, একটা গুণিত E2 ড্যাশ জানি না, গুণিত টি। কারণ আবার বললাম ইলেকট্রিক ফিল্ড কে পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্যে যায় না। এটা কেটে গেল। তাহলে আমরা বলতে পারি যে E1 বাই E2 ড্যাশ ইজ নাথিং বাট (6a এপসাইলন নট ডিভাইডেড বাই 7) পড়েছিল, আর 6a এপসাইলন নট নিচে চলে আসবে, 6a এপসাইলন নট নিচে চলে আসবে। এটা কেটে গেল, পড়ে থাকলো 1/7, মানে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের অনুপাত হবে 1:7। অর্থাৎ আগের মানে তোমরা একটা জিনিস দেখতে পেলে, একটা ব্যাটারিকে যদি বিচ্ছিন্ন না করি আমি, তার ফলে যদি তার ডিস্টেন্স বাড়িয়ে দিই আমরা, তাহলে কিন্তু আমাদের চার্জটা কী হয়েছিল, Q1/Q2 7:1, অর্থাৎ চার্জ কমে যায়, চার্জ কিন্তু কমে যায়। কিন্তু যদি আমার চার্জ সেম থাকে আর তার সত্ত্বেও আমি যদি ডিস্টেন্স বাড়াই আর ব্যাটারিকে যদি বিচ্ছিন্ন করে দিই, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড, তুমি দেখতেই পাচ্ছ যে ইলেকট্রিক ফিল্ডটাও কিন্তু না, চার্জ কী ছিল, চার্জ বেড়ে যায়। Q1:Q2 হয়েছিল আমাদের 7:1, তাহলে চার্জ বেড়ে গেছিলো। আর যদি বিচ্ছিন্ন করা হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কিন্তু কমে যাবে চার্জটা সেম থাকলে। বেশ, তাহলে 1:7। আর এই ক্ষেত্রে আমাদের Q1:Q2 কত, বা Q2 ড্যাশ কত, না 1:1। এখানে কোনোরূপ পরিবর্তন হয় না। আশা করি বোঝা গেল। অঙ্কটা একটু জটিল এর মতো ছিল, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু করতে পারবে না। আশা করি বোঝাতে পারলাম। ঠিক, চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি ফলকের ক্ষেত্রফল একটি সমান্তরাল পাতধারকের পাতের ক্ষেত্রফলের সমান এবং বেধ 3D/4, যেখানে D হচ্ছে পাত দুটির ব্যবধান। ফলকটিকে ধারকের পাত দুটির মধ্যে প্রবেশ করানো হলে
ধারকত্বের কি পরিবর্তন হবে? বেশ, এটা এনসিইআরটিতে এসেছিল, দেখা যাক কী করে করা যায় অঙ্কটা। 4টে অঙ্ক তোমাদের দিয়েছে ধারক রিলেটেড, ধারকত্ব থেকে একটা, ধারকত্বের গণনা থেকে আর একটা, ধারকের সমবায় থেকে বাকি অঙ্কগুলো আছে। বেশ, চলো দেখো কীভাবে হচ্ছে অঙ্কটার অ্যাপ্রোচ কীরকম থাকছে। 4 নম্বরটা আরেকবার না হয় পড়ছি। কি বলেছে? কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি ফলকের ক্ষেত্রফল একটি সমান্তরাল পাথ ধারকের ক্ষেত্রফলের সমান। আচ্ছা আচ্ছা, এবং বেদ হচ্ছে 3D/4 আর ডিটা হচ্ছে পাথ দুটির মধ্যে ব্যবধান। তাহলে এইটা যদি হয়, এটা যদি হয়, মানে এই দুটো যদি একটা ধারক তৈরি করলো, এদের এরিয়ার মতনই একটা এরিয়া নিলাম, একটা প্লেট নিলাম, এবং এই টোটালটা যদি ডি হয়, তার 1/4 অংশ জুড়ে 1/4 আর একটু কমানো উচিত, 1/4, 1 2 3টে, তাহলে 1 2 3টে 4 ভাগে ভাগ করতে হবে আমাকে, 1 2, একটা ভাগ, দুটো ভাগ, আরও দুটো ভাগ করতে হবে। না ঠিকই ছিল, মিস্টেক করলাম, 1 2 3টা, এই টাইপের একটা ব্যাপার। তাহলে তো 1 2 3 4টা ভাগ হয়ে গেল। মোটামুটি এই লেভেল অবধি আমাদের কী আছে না, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট জিনিসটা আছে। কে তো হ্যাঁ কে, ঠিক। যার ধারকত্বটা হচ্ছে না কত দূর অবধি আছে, 3D/4 অবধি আছে। 3D, ও না সরি উল্টো বলে ফেললাম, 3D/4, ও 4 ভাগের 3 ভাগ অঞ্চল জুড়ে আছে, ভেরি সরি। তাহলে এত দূর অবধি আছে, এত দূর অবধি কেটা আছে, কে এর পরিমাণটা বেশি আছে। বাকিটা বায়ু, কে আছে কত, 3D/4 অবধি আছে, 3D/4 অবধি আছে। আর এখানে কে আছে, বায়ু কত দূর অবধি আছে, মানে 1 কত দূর অবধি আছে, D/4 অবধি বায়ু আছে। ক্লিয়ার হলো? বেশ, এরিয়া দুজনেরই সমান, তার জন্য ঠিকঠাক খাপে খাপ বসে গেল, নাহলে কম হতো। ফলকটিকে ধারকের পাত দুটির মধ্যে প্রবেশ করালে, আমি অলরেডি প্রবেশ করিয়ে দিয়েছি, ধারকত্বের কি পরিবর্তন হবে? তাহলে ধারকত্ব যেটা হবে সেটা হবে নতুন ধারকত্ব সি, সেটা আমি আগেই বললাম, ε0A ডিভাইডেড বাই বায়ু কত দূর অবধি আছে ডিভাইডেড বাই বায়ু ধারকত্ব, বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমটা কত দূর অবধি আছে ডিভাইডেড বাই কে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা। তাহলে বায়ু অবধি কত দূর আছে, D/4 অবধি 1 আছে, মানে D/4 ডিভাইডেড বাই 1 যুক্ত 3D/4 অবধি আছে, 3D/4 অবধি আছে কে, 3D/4 অবধি আছে কে না কে, ঠিক। এটা সি ড্যাশ মানে নতুন ধারকত্ব। তাহলে সি ড্যাশটা হবে ε0A ডিভাইডেড বাই D/4 যুক্ত 3D/4K। ওকে, সব জিনিসটা মাথায় ঢুকলো। শুরুতে কত ছিল যখন বায়ু ছিল, C = 1, মানে কে এর মানটা তো 1, তাহলে 1 ε0A/D, শুরুতে এটা ছিল। এবার যদি তাই হয় এবং এই জিনিসটাকে যদি আমি কমন নিই ε0A/Dটাকে কমন নিই না, তাহলে একটা সাজাতে সুবিধা হবে, 1 ডিভাইডেড বাই D কমন নিয়ে নিয়েছি, 1/4 যুক্ত D কমন নিয়ে নিয়েছি, তাহলে 3/4K। ক্লিয়ার হলো? এবার ε0A/D, এখান থেকে যদি 4K লসাগু নিই, তাহলে 4K উপরে চলে গেল, ধরো নিচে 4K লসাগু আছে, তাহলে এখানে 4 তো হয়ে গেল, তাহলে K + 3, তাহলে এটা কি, এটা নাথিং বাট পুরনো ধারকত্ব, তাহলে পুরনো ধারকত্ব গুণিত 4K ডিভাইডেড বাই K + 3। অল ক্লিয়ার? 4K ডিভাইডেড বাই K + 3 গুণিত প্রাথমিক ধারকত্ব। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে অঙ্কর অ্যাপ্রোচটা থাকবে। চলো 5 নম্বর অঙ্কটা করি। এটা ধারকের সমবায় দিয়েছে। ধারকের সমবায় দেখো কীভাবে করছে অঙ্কটা। কালো পেন একটু ইউজ করি। 5 নাম্বার কি বলেছে, 1 মাইক্রোফ্যারাড 5 মাইক্রোফ্যারাড এর দুটি ধারককে শ্রেণী সমবায়ে রেখে 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। 1 আর 5 শ্রেণীতে রেখেছি, 1 5 শ্রেণীতে রেখেছি, বাইরে থেকে একটা ভোল্টেজ দিয়েছি, ভোল্টেজটা কত, 10 ভোল্ট। ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে ধারক দুটিকে সমান্তরালে যোগ করা হলো। ধারক দুটিতে আধানের পরিমাণ নির্ণয় করো। সংযোগ বিচ্ছিন্ন করলো, ধারকের আধানটা সেম থাকবে, তাহলে এখান থেকে প্রাপ্ত আধানটা পরে আমার কাজে লাগবে। আধানটা কী হবে, C ইকুইভ্যালেন্ট মানে তুল্য ধারকত্ব গুণিত
ভোল্ট সিভি, কিউ সমান সিভি। তুল্য ধারকত্ব কত হবে, 5 এ 1 প্যারালালে আছে, তাহলে আমাদের তুল্য ধারকত্ব সি ইকুইভ্যালেন্ট কত হবে, প্যারালালে থাকলে গুণফল ডিভাইডেড বাই যোগফল, মানে হলো 5 এর 6 মাইক্রোফ্যারাড। বেশ, তাহলে এখানে 5 এর 6 ইউজ করব, গুণিত ভোল্টেজটা 10, 2 3 এ 6, 2 5 এ 10, মানে 25/3, 25/3 মাইক্রো কুলম্ব, যেহেতু কুলম্বে অ্যান্সার আছে। দশমিকে আছে অ্যান্সারটা, অসুবিধা নেই। এই চার্জটা পরে কাজে লাগবে যখন ব্যাটারি আর নেই, বাট ওদের মধ্যে আধানটা এবারে ভাগ হয়ে যাবে, কারণ তারা সিরিজে নেই, প্যারালালে করে দিয়েছি। 1 মাইক্রোফ্যারাড আর 5 মাইক্রোফ্যারাড, ঠিক ওই চার্জটাই আছে। কত চার্জ, 25/3, 25/3 মাইক্রোকুলম্ব আসছে চার্জ। এই চার্জটা ডিস্ট্রিবিউট হবে ওদের মধ্যে। এখানে Q1, এখানে Q2, যেহেতু সমান্তরাল আছে তাই দুজনের মধ্যে কী আছে, ভোল্টেজটা সেম আছে। আর যাই হোক না কেন ভোল্টেজটা সেম আছে। তো ভোল্টেজটা যদি সেম থাকে তাহলে আমি কি বলতে পারি Q সমান CV, আর মানে Q1 সমান C1V, Q1 সমান C1V আর Q2 সমান C2V। বেশ, তাহলে যদি আমি রেশিও নিই, মানে Q1/C1 এটা নিশ্চয়ই ইকুয়াল টু হবে Q2/C2 সাথে। আবার এটাও আমরা বলতে পারি লবগুলির যোগফল ডিভাইডেড বাই হরগুলির যোগফল, লবগুলির যোগফল ডিভাইডেড বাই হরগুলির যোগফল। বেশ, তাহলে এইখান থেকে যদি আমি Q1 বার করতে যাই তাহলে আমাদের হবে C1 গুণিত Q1 প্লাস Q2 মানে টোটাল চার্জটা, দ্যাট ইজ 25/3 হলো, ডিভাইডেড বাই দুটো চার্জের যোগফল, দুটো আধানের যোগফল, দুটো ধারকত্বের যোগফল, সরি, দ্যাট ইজ 6 হবে কি দেখছি, না হলে একটা প্রসেস আছে। C1টা কত, 1, তাহলে 1 গুণিত 25/18, এটা কত আসছে দেখতে হবে। 25 ডিভাইডেড বাই 18, সেটা আসছে 1.38, হ্যাঁ 1.39 নিয়েছে ওরা ওখানে, 1.38, বাট এটা মাইক্রো কুলম্বে আসবে, মানে 10⁻⁻6তে আসবে, তাহলে 6 দিয়ে দিলে কুলম্ব চলে আসবে। এখান থেকে Q2 অনায়াসে পেয়ে যাবো। Q2 যেটা পাবো সেটা হচ্ছে C2 গুণিত টোটাল চার্জ, দ্যাট ইজ 25/3 ডিভাইডেড বাই ওই দুটোর যোগফল মানে 5 আর 6, তাহলে C2 কত, 5, তাহলে 5 গুণিত 25/3 আবার নিচে একটা 6, মানে 25/5 125 ডিভাইডেড বাই 6 3 18, মানে ওর থেকে 5 টাইমস বেড়ে যাবে। হ্যাঁ ঠিকই আছে, যা পেলাম তার থেকে 5 টাইমস বেড়ে যাবে। 6.9444 গুণিত 10⁻⁻6 কুলম্ব, যেহেতু মাইক্রোতে ছিল ব্যাপারটা। আশা করি 5 অঙ্কটা বোঝা গেল। 6 নম্বরের অঙ্ক, এ ও বি দুটি ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড, দুটিকেই 12 ভোল্টে এর ব্যাটারি দ্বারা আহিত করা হলো। ধারক দুটিকে সংযুক্ত করলে বেশ ওদের পাতের বিভব পার্থক্য কী হবে। আচ্ছা, এত ভোল্ট এর ব্যাটারি দ্বারা আহিত করা হলো, বিভব পার্থক্য কত হবে। ও আচ্ছা, মানে তুল্য বিভব পার্থক্যটা জানতে চেয়েছে, সংযুক্ত করা হলো। আচ্ছা, মানে C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, সেটা দেখতে হবে, মানে তুল্য বিভবটা জানতে চেয়েছে। ছ নম্বরের অঙ্কটা, 6-এর প্রথম প্রশ্নটা, যে তাদের তুল্য বিভব কত হবে অ্যাকচুয়ালি, দুটোকে যদি সংযুক্ত করা হয়। চলবে, এরপর আমরা পরের প্রশ্ন তার দিকে একটু নজর দিয়ে দিই। সেখানে বলেছে যে 6 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্নতে বলা আছে যে এ ও বি দুটি ধারকের ধারকত্ব যথাক্রমে 1 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড, দুটিকেই 12 ভোল্টের ব্যাটারি দ্বারা আহিত করা হলো। ধারক দুটিকে সংযুক্ত করলে ওদের পাতের বিভব পার্থক্য কত হবে যদি এ এর ধনাত্মক পাতের সাথে বি এর ধনাত্মক পাত যুক্ত করা আছে, এ এর ধনাত্মক পাতের সাথে বি এর ধনাত্মক পাত যুক্ত করা আছে। এইভাবে যদি এরকম হয় কী হবে,
আর সেকেন্ড কেসটা বলেছে এ এর ধনাত্মক পাতের সাথে যদি বি এর ঋণাত্মক পাত যদি অ্যাডজাস্ট করা থাকে তাহলে কত হবে গল্পটা, সেই জিনিসটা আমাদের কাছে জানতে হবে। ঋণাত্মক পাত এইটা কোনটাতে কত হবে। প্রথম কথা দুজনেই তো সিরিজে থাকবে না, প্যারালালে থাকবে প্রথম কথা। দ্বিতীয় কথা যে কারণটা সেটা হচ্ছে যে দুটোতেই কত কত করে আছে। এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাডের ধারক, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাডের ধারক, এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাডের ধারক, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাডের ধারক। তারপর 12 ভোল্টের সাথে কানেক্ট করা হয়েছে। বেশ 12 ভোল্টের সাথে না, দুটোকে 12 ভোল্টের সাথে দেওয়া হয়েছে, মানে 12 ভোল্ট করে দেওয়া হয়েছে। তাহলে তার মধ্যে একটা চার্জ স্টোর হয়েছে। কত চার্জ স্টোর হবে? 1 গুণিত 12, দ্যাট ইজ 12 মাইক্রোকুলম। এখানেও চার্জ একটা স্টোর হবে, দ্যাট ইজ Q2, it will be Q2 and it is 12 গুণিত 2 মানে 12 গুণিত 24 মাইক্রোকুলম। এটা হচ্ছে বিষয়। দুটোতেই চার্জ স্টোর থাকবে, দুটোতেই চার্জ স্টোর থাকবে, কিন্তু প্রথম কথাটা বলেছে ধনাত্মকের সাথে ধনাত্মক, ঋণাত্মকের সাথে ঋণাত্মক কানেক্টেড আছে। যদি এটা হয় তাহলে আমাদের যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে তুল্য যে বিভবটা হবে, তুল্য বিভব হবে Q1 C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে টোটাল যে চার্জ সেটা হলো কত? 36। আর C1 প্লাস C2 হচ্ছে 1 আর 2 3, মানে 3 12 36, 12 ভোল্ট হবে প্রত্যেকের বিভব। দ্বিতীয় কথা এখানে যেটা হবে, এখানে চার্জের ডিস্ট্রিবিউশন হবে। কিউ যেটা হবে সেটা এর মধ্যে 12 কুলম ছিল, এর মধ্যে 24 কুলম ছিল। বেশি চার্জের থেকে কম চার্জের দিকে চার্জটা ট্রান্সফার হয়ে যাবে, মানে 24 মাইনাস 12 অ্যান্ড দ্যাট উইল বি 12 কুলম। অর্থাৎ দুটো চার্জে কিন্তু 12 কুলম করে কিন্তু চার্জ হয়ে যাবে। টোটাল যে চার্জটা দাঁড়াবে সেটা কিন্তু 12 কুলম হবে, কারণ একজনের পজিটিভ প্রান্তের সাথে আরেকজনের নেগেটিভ প্রান্ত কিন্তু এইভাবে কানেক্টেড করা আছে। কথাটা বোঝা গেল নিশ্চয়ই? অবশ্যই বোঝা গেছে। এর পজিটিভ প্রান্তের সাথে দেখা নেগেটিভ প্রান্ত কানেক্টেড করা আছে, বুঝতে পারলাম, বোঝাতে পারলাম আশা করি। তাহলে এটার যে চার্জ আছে 12 কুলম, মানে এখানে 12 কুলম, এখানে 12 কুলম, তাহলে এই 12 আবার এই 12 না, এই 12 আর এই 24, তাহলে 24টা নেগেটিভ আছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা বলেছে যে এ এর হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, এ এর ঋণাত্মক পাতকে না, এ এর ধনাত্মক পাতটাকে এর ঋণাত্মক পাতের সাথে, আর এর মধ্যে 1 মাইক্রোফ্যারাড মানে এখানে হচ্ছে 12 মাইক্রোকুলম, এখানে হচ্ছে মাইনাস 24 মাইক্রোকুলম। তাহলে যদি এখানে চার্জের কথা বলি আমি, আধানটাকে বাদ দিই, মানে আধানের নেচারটাকে যদি বাদ দিই, 12 কুলম এখানে চার্জ থাকবে। তুল্য যে ধারকত্ব হবে সেটা C1 প্লাস C2 মানে 3 মাইক্রোফ্যারাড, এবং এখানে যে বিভবটা তৈরি হবে সেটা হবে টোটাল চার্জ ডিভাইডেড বাই C1 প্লাস C2, অর্থাৎ তুল্য ধারকত্ব Q বাই C। তাহলে এখানে হচ্ছে আমাদের 12 ডিভাইডেড বাই 3 এন্ড দ্যাট উইল বি 4 ভোল্ট। এটা হবে আমাদের তুল্য বিভব। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। কথাটা মাথায় ঢুকেছে কি ঢুকেনি? মাথায় ঢুকেছে নিশ্চয়ই। নেক্সট কোশ্চেন, একটা চিত্র দিয়ে দিয়েছে 7 নম্বরে, সেখানে বলেছে প্রত্যেকের হচ্ছে 1 মাইক্রোফ্যারাড করে P আর Q এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। সোজা জিনিস, সিরিজ প্যারালাল ব্যাপার ধরে আমাদেরকে করতে হবে। কি বললো বিষয়টা? 7 নম্বর কিরকম আছে? এখানে P আছে, এই এখান থেকে P আছে, তারপরে এই পাশে 4টে আছে, এটা এটা এটা, তারপর আবার 4টে, এটা এটা সব আছে। কথাটা বোঝাতে পারলো না সবাই? এটা কি? এটা কি তুল্য ধারকত্ব। বেশ, কালারটা একটু চেঞ্জ করি। এই তিনটে সিরিজে আছে, এইটা এটা এটা, প্রত্যেকের 1 মাইক্রোফ্যারাড করে। তাহলে এই তিনটে মিলে যেটা জিনিস দাঁড়াবে সেটা এর সাথে প্যারালালে থাকবে। এটা কত হবে? প্রতিটির মান ডিভাইডেড বাই যতবার আছে, প্রতিটির মান 1, যতবার আছে ডিভাইডেড বাই ততবার ওটা করতে হবে, মানে 3 বার। 1 এর 3 আর 1 এর সাথে প্যারালাল আছে, কত হয়? 1 প্লাস 1 এর 3, তার মানে হচ্ছে 3 এর 4, 4 এর 3, মানে হচ্ছে 4 এর 3। ফলে এই দুটো হাটিয়ে আমি এখানে অনায়াসে একটা দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে 4 এর 3। এটা কত না? 4 এর 3। এই 4 এর 3 এর সাথে এই এক আছে কিসে না? সিরিজে। যত কারেন্ট দেবে একই যাবে, মানে আধান একই যাবে। তাহলে একে একে হয় হাফ, হাফের সাথে আবার 4 এর 3 প্যারালাল, হাফের সাথে প্যারালাল উইথ 4 এর 3 কত হয়? বারবার বলেছি তোমরা গুণ করবে, ডিভাইডেড বাই যোগ করবে। কত আসছে এখানে? 4 না, এটা কেটে কেটে যাবে, ঠিক আছে থাক। 4 ডিভাইডেড বাই 6, এখানে লসাগু 6, আর এখানে 3 আসবে, আর এখানে 2 আসবে, না 2 না, 2 তার জন্য 8 আসবে। তার মানে হচ্ছে 6 কেটে গেলে 4 ডিভাইডেড বাই 11। এই টোটাল জিনিসটা এবার 11 হলো, তার সাথে এটা আছে প্যারালালে, মানে 4 এর 11, তার সাথে 1 আছে প্যারালালে, জাস্ট যোগ হয়ে যাবে। তাহলে 4 এর 11 যুক্ত 1 মানে 15 বাই 11, এত টাইমস, মানে এত মাইক্রোফ্যারাড, এত গুণিত 1 কত মাইক্রোফ্যারাড, কত হলো? 15 বাই 11।
আছে উত্তরটা 1.36 আছে, করলেই হয়। 11 কে 11, 4 40, 11 3 36, 11 3 33, তাহলে 70, 11 6 66, মোটামুটি এইভাবে আসছে অ্যান্সার। ভালো আছে, অসুবিধা নেই। 8 নাম্বার, 2 মাইক্রোফ্যারাড 8 মাইক্রোফ্যারাডের দুটি ধারককে শ্রেণীতে যুক্ত করে 100 বিভব পার্থক্যের মধ্যে 100 বিভব পার্থক্যের মধ্যে রাখা হলো। 2 আর 8 কোথায় না শ্রেণীতে। চলো দেখো 2 আর 8 কোথায় আছে না শ্রেণীতে আছে। কত নম্বরের প্রশ্ন? 8 নম্বর। 2 আর 8, এই 2 এই 8 কোথায় আছে শ্রেণীতে। 2 মাইক্রোফ্যারাড 8 মাইক্রোফ্যারাড কানেক্টেড করা আছে কার সাথে? 100 ভোল্টের সাথে। তার সাথে 100 ভোল্টের সাথে সমবায়টির মোট আধান, সমবায়টির আধান, তার সমবায়টি তুল্য ধারকত্ব যে এটা কত হবে? সিরিজ হলে গুণফল ডিভাইডেড বাই যোগফল, তার মানে হচ্ছে 1.6। এবার কিউ সমান হয় সি ইনটু ভি, সিটা হচ্ছে 1.6, ভিটা হচ্ছে 100, তার মানে হচ্ছে 160 কুলম্ব। 160 কুলম্ব, কিন্তু এগুলো মাইক্রোফ্যারাড আছে, ভুল হলে হবে না, 160 মাইক্রো কুলম্ব হবে। তাহলে বোঝা গেল অ্যান্সার কি দিয়েছি? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -4। হ্যাঁ, এটা মানে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -4 কুলম্ব। তাহলে কাজ সমাপ্ত। নেক্সট প্রশ্ন, প্রতিটি ধারকের আধানের মান কত? প্রতিটি ধারকের কত আধান থাকবে? কত আধান থাকবে? যতগুলো সিরিজ আছে তো সবারই মধ্যে আধান একই থাকবে, অর্থাৎ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -4 সবার মধ্যে থাকবে। বেশ, 3 নাম্বার কি বলেছে? 3 নাম্বার বলেছে প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এখানকার বিভব পার্থক্য কত আর এখানকার বিভব পার্থক্য কত? তাহলে আমি মানে দেখে নিয়েছি যে কিউটা হচ্ছে এটা 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -4। তাহলে এখান থেকে প্রত্যেকটা ধারকের 2 এর অ্যামাউন্টে ইউজ করছি, 2 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তে কিউ সমান সিভি এইটা অ্যাপ্লাই করব, আর 8 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তে কিউ সমান সিভি এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে কিউটা কত? সেই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -4। সেই সিটা কত? সিটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, মানে 2 ইনটু 10 টু দি পাওয়ার -6। ভিটা কত জানি না, v1 দিলাম। তাহলে v1 আমার কাছে দাঁড়াবে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 2 ইনটু 10 টু দি পাওয়ার -6। এটা কেটে গেলে 10 টু দি পাওয়ার -2 এখানে, এটা কেটে গেলে 0.8, এটা উপরে গেলে 100, একটা শূন্য দুটো শূন্য মানে 80 ভোল্ট। এখানে কত হবে? এখানে 20 ভোল্ট হবে, চাইলে করে নিতে পারো। কিউর মান আমরা জানি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -4, সি এর মান আমরা জানি 8 গুণিত 10 টু দি পাওয়ার -6 গুণিত v2। তাহলে v2 এর মান আমরা পাবো 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 8 ইনটু 10 টু দি পাওয়ার -6। এটা কাটলাম, তাহলে 10 টু দি পাওয়ার -2 নিচে, মানে এখানে +2, এখানে 8 2 × 0.2, এটা দাঁড়াচ্ছে 20 ভোল্ট। এটা 80 ভোল্ট, এটা 20 ভোল্ট, দুটো যোগ করে 100 কত কত? দেখো কত হবে? এটার উত্তর আমরা পেয়ে গেলাম। 9 নম্বরের প্রশ্ন কি বলেছে? 2 মাইক্রোফ্যারাড একটি ধারককে 20 ভোল্টে আহিত করা হলো। এই ধারকের সঙ্গে সমান্তরাল সমবায়ে 3 মাইক্রোফ্যারাড এর একটি অনাহিত ধারককে যোগ করা হলো। ধারকটির মানে সমবায়টির দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? ধারক দুটিতে আধানের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা বেশ, দেখো কিভাবে করছে। একটা কিন্তু অনাহিত, একটাকে বিভবে আহিত করা হয়েছে, চার্জ করা হয়েছে, আর একটা অনাহিত কিন্তু। বেশ, সেই হিসাবে কিন্তু আমাকে অঙ্কটা নামাতে হবে। 9 নম্বর, তাই তো? 2 মাইক্রোফ্যারাডের মধ্যে আমি 20 ভোল্টে আহিত করেছি, তাহলে 2 মাইক্রোফ্যারাডের সঞ্চিত শক্তি না সঞ্চিত আধান, সঞ্চিত আধান সেটা দাঁড়াচ্ছে Q1 সমান হচ্ছে 2 গুণিত 10 টু দি পাওয়ার -6। আর কত ভোল্ট দিয়েছি আমি এখানে? 20 ভোল্ট, 20 দিয়েছি। তাহলে 20 × 40 গুণিত 10 টু দি পাওয়ার -6 কুলম্ব। এটা করে ছেড়ে দিলাম। আরেকটা আধান কত? Q2 কত? না 0। আরেকটা আধান হচ্ছে Q2 0। তাহলে Q টোটাল কত? Q টোটাল হচ্ছে Q1 প্লাস Q2, মানে হচ্ছে এই Q1টা টোটালটাই, মানে 40 × 10 টু দি পাওয়ার -6 কুলম্ব। এটা হলো টোটাল চার্জ। দুই প্রান্তের বিভব পার্থক্য করতে হবে, তার সাথে তুল্য ধারকত্বটা বার করতে হবে, মানে সি টোটাল না, তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব দুটোকে কেমন কানেক্ট করেছি? দুটোকে 2 আর 3 এ প্যারালালে কানেক্ট করেছি, মানে তো ধারকে যোগ করা হবে সমান্তরাল সম্পর্ক, মানে 2 আর তার সাথে 3 যোগ করছি, মানে 5 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের কাছে কি দাঁড়াবে? যে আমাদের কাছে বিভব কত দাঁড়াবে সেটা হচ্ছে কিউ টোটাল, কিউআইসি তো, আর তুল্য ধারকত্ব। কিউ টোটাল হচ্ছে 40 × 10 টু দি পাওয়ার -6, এখানে হচ্ছে 5 × 10 টু দি পাওয়ার -6, এটা কেটে গেল, এটা কেটে গেল, 8 ভোল্ট হচ্ছে অ্যান্সার আমাদের, 8 ভোল্ট হচ্ছে অ্যান্সার। ধারক দুটিতে আধানের পরিমাণ
ভোল্টেজ তো দিয়ে দিয়েছি, ভোল্টেজ দুই ক্ষেত্রে সমান হবে। একজনের ধারকত্ব C1 সেটা দিয়ে দিয়েছে 2 মাইক্রোফ্যারাড, আরেকজনের ধারকত্ব আছে C2 তার হচ্ছে 8 মাইক্রোফ্যারাড, 8 না 3 মাইক্রোফ্যারাড, তাই তো? তবে তো 3 থেকে 5 না 3 মাইক্রোফ্যারাড। দুটোতেই যে চার্জ যেটা থাকবে, সরি ভোল্টেজ যেটা থাকবে, যেহেতু প্যারালাল কম্বিনেশন, এরও ভি হচ্ছে 8 ভোল্ট, এরও ভি হচ্ছে 8 ভোল্ট। তাহলে এবার কিউ পাওয়াটা কোনো বড় ব্যাপার না। কিউ অংশ হচ্ছে C1 ভি, আর কোনো 16 মাইক্রোকুলম, আর এখানে কিউ টু আমাকে পেতে হবে, সেটা হচ্ছে C2 ভি, সেটা হবে 24 মাইক্রোকুলম। 16 মাইক্রোকুলম, 24 মাইক্রোকুলম কমপ্লিট। তাহলে আমাদের এতদূর পর্যন্ত কমপ্লিট হলো। ভিডিও চলছে? হ্যাঁ চলছে। এবার 10 নম্বর একটা 2 পিকোফ্যারাড এর একটি ধারকের বিভব দিয়ে দিচ্ছে। এটিকে একটি অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করলে এর বিভব 8 ভোল্ট হয়। দ্বিতীয় ধারকের ধারকত্ব কত? বেশ, ধারক দুটিতে আধানের পরিমাণ অনেকটাই সেম, জাস্ট এখানে 3টা দিয়ে দিয়েছিল, এখানে দেওয়া নেই। তাহলে আমি কাজ করবো, এটাকে 4 করে দেবো, আর এখানে 2 পিকোফ্যারাড। তাহলে 2 পিকোফ্যারাডে সঞ্চিত শক্তির পরিমাণ কত? না 2 পিকোফ্যারাড গুণিত 100, এখানে 100 আছে, এটুকু চেঞ্জ করবো। তাহলে 2 পিকোফ্যারাড মানে 10 টু দি পাওয়ার -12 গুণিত 100, তার মানে এটা দাঁড়াচ্ছে 2 × 10 টু দি পাওয়ার -10 কুলম্ব। এত কুলম্ব দাঁড়াচ্ছে। কিউ টুটা 0, আবার অ্যাজ ইউজুয়াল। তাহলে টোটাল যে চার্জটা হবে সেটা হবে এটা 2 × 10 টু দি পাওয়ার -10 কুলম্ব। তুল্য ধারকত্ব যেটা হবে সেটা 2 + C দেবো, মানে 2 পিকোফ্যারাড + C, এটা ব্যাপার। তাহলে আমাদের কাছে দাঁড়াবে, এটা দাঁড়াবে, বা বলতে পারি এটা গুণিত 10 টু দি পাওয়ার -12টা বাইরে থাকবে, এত ফ্যারাড বলে দেবো আমরা। তাহলে ভি যেটা আমাদের কাছে থাকবে সেটা কিছুটা এই টাইপের থাকবে। ভি এর মান আমরা অনায়াসে জানি। ভি এর মান এখান থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করবো। ভি এর মান দেখো ভি দেওয়া আছে, ভি এর মান হচ্ছে 8 ভোল্ট। তাহলে 8 টোটাল চার্জ কত? না 2 × 10 টু দি পাওয়ার -10, আর নিচে হচ্ছে তুল্য ধারকত্ব, সেটা হচ্ছে 2 + C গুণিত 10 টু দি পাওয়ার -12। এটা কেটে গেলে 10 টু দি পাওয়ার -2 নিচে, উপরে গেলে 200, আর নিচে থাকছে 2 + C। যদি গুণটা করি তাহলে 8 × 16 + 8C = 200, and 8C = 200 - 16, 4 2, এটা 184, আর এটা হলো C হলে 184/8, মানে 8 × 16, 8 × 3 = 24, তাহলে 23 পিকোফ্যারাড। 23 পিকোফ্যারাড। বেশ, বোঝা গেছে কত করে চার্জ থাকবে। না C1টা হচ্ছে আমাদের কাছে কত? কত পিকোকুলম বলবো? পিকোকুলম দেওয়া আছে না, কুলম দিয়েছে। পিকোকুলম বলা যেতে পারে, 10 টু দি পাওয়ার -12 দিয়েছে, অসুবিধা নেই। C1 কত? C1টা হচ্ছে আমাদের কাছে 2 পিকোফ্যারাড, আর 2 গুণে, আর এটা কত? ভোল্টেজটা দিয়েছে 100 ভোল্ট না, তাহলে 200 হয়ে যাবে C1 ভি। তাহলে হয়ে যাবে এখানে 200 পিকোকুলম, মানে হচ্ছে 2 × 10 টু দি পাওয়ার -12 হয়, তাহলে -10 কুলম। এটা হবে 2 × 10 টু দি পাওয়ার -10। পুরো এত কথা নেই। That is the case. এটা যুক্ত করা হয়েছে 8 ভোল্ট। বলছে যে ধারক দুটির আধানের পরিমাণ সমান্তরালে কানেক্ট হয়েছে, সেটা তো বলে দেয়নি না, সেটা বলেনি। তুল্য বিভবটা আমি বার করলাম, তুল্য বিভব বলে দিয়েছে ধারকের সঙ্গে যুক্ত করলে এটা হচ্ছে 8 ভোল্ট। আচ্ছা, যুক্ত করার পরে 8 ভোল্ট, তাহলে 8 করে করতে হবে। আচ্ছা, তাহলে দেখুন ভোল্টেজটা 100 তো আগে দিয়েছি, এখন তো বর্তমানে তো 8 ভোল্ট না, তাহলে 8 ভোল্ট কাজ করবে। তাহলে 8 × 16, C1 ঠিক আছে, 8 × 16 পিকোফ্যারাড, পিকোকুলম, 16 পিকোকুলম, আর এখানে হবে 8 ভোল্টই হবে। আর C2 তো আমরা পেয়ে গেছি, হচ্ছে 23 পিকোফ্যারাড, তাই না? তাহলে এগুলোকে যদি গুণ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 184 পিকোকুলম, যদি কি কথা আছে। ঠিক আছে, 11 নম্বরের প্রশ্নটা বলেছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব 4 মাইক্রোফ্যারাড, সি এর ধারকত্ব কত? ছবি দিচ্ছে একটা, তাহলে এটা আমরা পরিষ্কার করে নিই। আর 11 নম্বরের প্রশ্ন দিকে আমরা রওনা দিই। 11 নম্বরের প্রশ্ন
একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে দেখো 11 নম্বরের প্রশ্ন। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব দিয়ে দিয়েছে, এখান থেকে এখানে একটা ধারকত্ব, এখানে একটা ধারকত্ব, এম বি বিন্দু, এটা এ এটা বি, আর এর যে ধারকত্ব সেটা হচ্ছে সি, এটা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড। প্রথমে সিটা বার করবো, তাহলে 20 ইন্টু সি ডিভাইডেড বাই 20 প্লাস সি, এটা হচ্ছে তুল্য ধারকত্ব, যার মান দিয়ে দিয়েছে 4, তাই তো 4। তাহলে এটা প্রথম উত্তরটা হচ্ছে, তাহলে কী হবে 20, আচ্ছা 4 5 20, তাহলে 5c ইজ ইকুয়াল টু 20 প্লাস সি, তাহলে হচ্ছে 4c ইজ ইকুয়াল টু 20, 4c ইজ ইকুয়াল টু 20, তাহলে c ইজ ইকুয়াল টু 5 মাইক্রো, 5 মাইক্রো, তাই তো সেটা হচ্ছে 5 মাইক্রো। এরপর কি দিয়েছে, এ ও বি এর মধ্যে 12 ভোল্টের ব্যাটারি যোগ করলে দুটি ধারকে আধানের পরিমাণ নির্ণয় করো। 12 ভোল্টের ব্যাটারি যোগ করবে, 12 ভোল্ট, কত ভোল্ট 12 ভোল্ট। এবার 20 এটা তুল্য ধারকত্ব আমি পেয়ে গেছি, অলরেডি আমি তুল্য ধারকত্ব পেয়ে গেছি। 2 নম্বরের প্রশ্ন কি বলেছেন যে ধারকে আধানের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা তুল্য ধারকত্ব আমি জানি, পেয়ে গেছি অলরেডি। তুল্য ধারকত্ব কত পেয়েছি না 4 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড। তাহলে কিউটা কত নির্গত হবে, কিউ সমান হচ্ছে সিভি, সিটা কত 4 মাইক্রোফ্যারাড, 4 × 10⁻⁻12 -12 না মাইক্রো -6 সরি, আর ভোল্টেজ দিয়েছি আমি 12, তাহলে 12 × 48 × 10⁻⁻6 এত কুলম্ব। এটা নির্গত হবে, কিন্তু কোনটাতে কত থাকবে সেটা ম্যাটার করছে। যাই হোক সেটা দেখা যাক, চার্জ সবারই সেম থাকবে। তাহলে আমি যদি 20 মাইক্রোফ্যারাডের অ্যাবাউটে যদি সূত্রটা অ্যাপ্লাই করি যে কিউ সমান সিবি, কিউ কত 48 × 10⁻⁻6, সি কত না 20 মাইক্রোফ্যারাড, 20 × 10⁻⁻6 গুণিত হচ্ছে D1। না প্রতিটিতেই তো 48, হ্যাঁ প্রতিটিতে তো আধান বার করতে বলেছে, ভোল্টেজ তো বলেনি। ধারক দুটির প্রান্তে বিভব পতন কত, আর ভোল্টেজও বলেছিল। 3 নাম্বার, চলো তাহলে অ্যাপ্লাই করে নিই। D1 কত, দ্যাট উইল বি কিউ বাই C1। আচ্ছা কিউ কত 48 × 10⁻⁻6, আর প্রথমে 20 মাইক্রোফ্যারাডের অ্যাবাউটে বার করবো, তাহলে 20 × 10⁻⁻6, এটা কেটে গেল, তাহলে 4 5 20, 4 12 48, তাহলে 5 2 10, 5 4 20 এত ভোল্ট। আর V2 যেটা হবে সেটা হবে কিউ বাই C2, কিউ তো সেই সেম 48 গুণিত 10⁻⁻6 ডিভাইডেড বাই C2, C2টা কত পেলাম 5 মাইক্রোফ্যারাড, 5 × 10⁻⁻6, এটা কেটে গেল, 5 9 45, 5 6 30 এত ভোল্ট হয়ে গেছে। আশা করি বেশ। 12 নম্বরটা একটা সার্কিট দিয়েছে, 500 ভোল্টেজ নিচে বাইরে থেকে। প্রথমটা বলছে ধারকের সঙ্গে তুল্য ধারকত্ব বার করো, ঠিক আছে। আরেকটা বলেছে প্রতি ই ধারকের আধান নির্ণয় করো, অলমোস্ট সেম, তুমি ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন আছে, ঠিক আছে। প্রতিটি ধারকের সঞ্চিত আধান, আর ডিসকানেক্ট করলাম, কানেক্ট করলাম, এইসব জিনিসগুলো কিছু আছে। 12 নম্বর সোজা একটা জিনিস দিয়েছে, সোজা একটা সার্কিট এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে আছে, আচ্ছা এখানেও আছে, আর বাইরে থেকে এরকম একটা ভোল্টেজ দেওয়া হয়েছে, এটা হচ্ছে 500 ভোল্ট, 500 ভোল্ট। এটা C1, এটা C2, এটা C3, এটা C4, বেশ। 4টি 10 মাইক্রোফ্যারাড, সবাই 10 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তাহলে প্রথম কথা, এখান থেকে চার্জ গেলে এই দুটি তো স্প্লিট হবে, এটা আর এটা, এখানে চার্জ যাবে, এখানেও পাওয়া যাবে, এখানেও পাওয়া যাবে, তাহলে এই তিনটে, এইটা এইটা আর এইটা আছে সিরিজ, প্রত্যেকটা 10 মাইক্রোফ্যারাড, তাহলে 10/3 হয়ে যাবে। তার সাথে সিরিজে আছে, সরি প্যারালাল আছে, এই C3টা কিসে আছে প্যারালাল, তাহলে আর একটা 10 যোগ হয়ে যাবে, তাহলে 10 থেকে 30 আর 10 এ 40/3, এটা হচ্ছে একটা মাইক্রোফ্যারাড হচ্ছে তুল্য ধারক। কি বললাম কথাটা, তুল্য ধারকত্ব। এখন বিষয়টা রাখো যে তুল্য ধারকত্ব আমি বার করতে পেরে গেছি 40/3, তার মানে হচ্ছে 3 × 39, 1 মানে 3 × 3, সরি 3 × 3 9, 3 × 9, 3 × 9, 3 আসছে 13.33, আর এটা গেল প্রথম উত্তরটা। দ্বিতীয় উত্তর যেটা সেটা হচ্ছে প্রতিটি ধারকের সঞ্চিত আধান C1 C2 C3, C1 C2 C4, C1
C2 C4 আর ইন সিরিজ, যেহেতু তারা সিরিজে আছে তার ফলে তাদের মধ্যে সঞ্চিত আধান কি থাকবে, সেটা কত সেটাই আমরা দেখছি। তাহলে প্রতিটাতে কিন্তু 10 10 10 করে আছে। তাহলে এটা 500 ভোল্ট, এই দুটো প্রান্তে 500 ভোল্ট, মানে এই দুটো প্রান্ত 500 ভোল্ট, আবার এই টোটালটা কিন্তু একটা প্রান্ত, মানে এইখানটা আর এইখানটার মধ্যে বিভব পার্থক্য 500 ভোল্ট। তাহলে 500 ভোল্টের মধ্যে এটা একটা কিছুটা পোটেনশিয়াল ড্রপ করেছে, এটা কিছুটা, দেন 500 তে এসেছে, তাই না? তাহলে তিনটে মিলে 500 পোটেনশিয়াল ড্রপ করেছে। তার মানে হচ্ছে 500 যে ভোল্টটা সেটা 3 ভাগে ভাগ হয়ে যাবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে বিভব পতনটা। কেন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে? বিকজ অফ প্রত্যেকে 10 মাইক্রোফ্যারাড করে। তাহলে এটাকে যদি এমনি করি তাহলে 3 একে 3, 3 6 20, এই সরি 3 6 18, 2 20, 3 6 18, 3 6 18 এমনি করে থাকবে প্রতিটা ভোল্টেজ 166.67। তাহলে হয়ে গেল কি বলছে, প্রতিটি ধারকে আধান ও আধান বার করতে হচ্ছে, মিস্টেক কত করে আধান আছে, তাই না? তাহলে কত করে আধান আছে এটা দেখে নিলে হয় 500 ধরে। প্রতিটার যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি করে করে, মানে হচ্ছে 500/3। তাহলে এর একটা সঞ্চিত আধান কত? এর একটা সঞ্চিত আধান হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, মানে কি সমান সিভি, সি কত 10 মাইক্রোফ্যারাড, 10 × 10⁻⁶ গুণিত 500/E, এটা হলো বিষয়। তাহলে এখানে যদি এটা পাই আমি নিতেই পারি। দেখো এটাকে নিলাম 166.6, এটা নিলাম, আর এখানে নিলাম 10⁻⁵ নিলাম এখানে। আর এখানে কি দিয়েছি উত্তরটা ম্যাচ করানোর জন্য দেখছি 10⁻⁻3, 10⁻⁻3 মানে হাফ। তিনটে আছে, তাহলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, 500 ভোল্ট আছে, প্রত্যেকের অ্যাবাউটে 500 ভোল্ট করে। কিউ সমান সি ইন্টু ভি, কিউ সমান হচ্ছে সি। সি করে একটা আলাদা আছে, এটা তো আসছে না যে 500 ভোল্ট আছে, সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে তিনটা ভাগে, মানে 166, 167 যদি ধরি, 167 ভোল্ট করে। না ঠিকই আছে, এখানে লাস্টিং ডিফারেন্স গন্ডগোল করে দিচ্ছি। এক কাজ করো, এখানে 10⁻³ নাও, আর এখানে দুটো ইয়েকে নাও, দুটো নিলে এক ঘর 2 করো, 1.66 এতগুলো ঠিকই আছে, 1.67 × 10⁻³ কুলম। এটা কোনগুলোতে? এটা থাকবে তোমার C1 এ, এটা থাকবে তোমার C2 তে, এটা থাকবে তোমার C4 এ। C3 তে কি থাকবে? C3 তে যদি আমি দেখি সেখানে যদি কিউ সমান সিবি বসাই, কিউ জানি না, কিউ সমান সিবি বসাবো। সিটা কত? C3 সিটাও 10 মাইক্রোফ্যারাড, 10 × 10⁻⁶, ভিটা কত 500, এটা 500/3 না 500। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, একটা দুটো তিনটে, আর এখানে তিনটে খাওয়ালে এটা মানে 5 × 10⁻³ কুলম, এটা দাঁড়াচ্ছে 5 × 10⁻³। ওকে ক্লিয়ার? লাস্ট অঙ্ক, এই সিরিজের লাস্ট অঙ্ক, আজকের ভিডিও লাস্ট অঙ্ক। সোজা ভাষা, প্রদত্ত বর্তনীতে এ ও বি এর মধ্যে 100 ভোল্ট বিভব প্ররোধ যুক্ত হলে সি ও ডি এর মধ্যে বিভব প্ররোধের মান নির্ণয় করো। সি ও ডি এর মধ্যে তিনটে 6 6 6, মানে এইটাই গেল, অনেকটা না, পুরো সিরিজটাই এইটাই করেছি। জাস্ট এখানে 10 করে দিয়েছিল, এখানে 6 করে দিয়েছি। দেখা যায় সোজা আছে, এই কনসেপ্টটা ভীষণ কাজে লাগবে। উপর কিভাবে করেছি 13 নম্বর, তাই তো 13 নম্বর। এ ও বি এর মধ্যে 100 ভোল্ট দেওয়া হয়েছে, সেম জিনিস, সেম এ ও বি এর মধ্যে এখানে 100 ভোল্ট আছে। আগেরটাতে 500/3 করলাম তো, ওই টাইপের হবে, এখানে 100/3 করলাম। এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, সবগুলো 6 করবো। 6 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে 100 ভোল্ট, মানে এখানেও 100 ভোল্ট, এই 100 ভোল্টে তিনটে আছে, 6 6 6, তাহলে 100/3 করে হবে প্রত্যেকটা বিভব প্ররোধ। এখান থেকে এখানে যে বিভব প্ররোধটা হবে সেটা হবে 100/3 করে। এখানে 100/3, এখানে 100/3, এখানে 100/3, কিন্তু শেষ 100 শেষ। তাহলে 100/3 মানে হচ্ছে 33.33 ভোল্ট। লেফট দুই প্রান্ত থেকে ভোল্টেজ হবে 33.33। কোন দুটো প্রান্ত? সি আর ডি পয়েন্ট ডি দিচ্ছে না, হ্যাঁ সি আর ডি 33.33, তাই তো বললাম। জি সি ডি এখানে হবে 33.33।
জিনিসটা বোঝো এখন আমি কি বলতে চাইছি একটু বোঝো, বলে দিলে তো হয় না, একটু বোঝানোর চেষ্টা করছি তোমরা বুঝতে পারছো না। দেখো একটু বড় করে আঁকি। ঠিক হলো, এই দুটো প্রান্তে বলছে 100 ভোল্ট, এই দুটো প্রান্তে বলছে 100 ভোল্ট, তাহলে ড্যাম শিওর এই দুটো প্রান্তে 100 ভোল্ট মানে এই দুটো প্রান্ত 100 ভোল্ট। এটার সাথে এটার যে পার্থক্যটা নাম দিই আমি প্রথমে, এ নাম দিই, এটা আমি নিজের মতো নাম দিচ্ছি, এটার সাথে সঙ্গে সি ডি ই এফ। দেখো যেহেতু VAB মানে ভোল্টেজ অ্যালং এ অ্যান্ড বি এটা 100 ভোল্ট, তাহলে ড্যাম শিওর যে VCDটাও 100 ভোল্ট, VCDটাও কত 100 ভোল্ট। এবারে এই VCDর মধ্যে দেখো কতগুলো ক্যাপাসিটার আছে, একটা ক্যাপাসিটার, দুটো ক্যাপাসিটার, তিনটে ক্যাপাসিটার, তিনটে ক্যাপাসিটার আছে। VCD মানে আমরা বলতে পারি কি, দেখো তো VCD মানে আমরা বলতে পারি VCE যুক্ত VEF যুক্ত FD এই তিনটে বলতে পারি। এই তিনটাতেই আমাদের কিন্তু পোটেনশিয়াল একই পরিমাণে ড্রপ হয়েছে, বিভব পতন একই হয়েছে। কেন? কারণ বিভব পতনটাই তৈরি হয় কিন্তু এই ধারকের জন্য, এই ধারকের কারণে কিন্তু বিভব পতিত হয় পরে। এবার প্রতিটা ধারকেরই তো সেম ধারক উত্তরে বাবা 6 মাইক্রোফ্যারাড 6 মাইক্রোফ্যারাড 6 মাইক্রোফ্যারাড, তাহলে প্রত্যেকে ইকুয়াল অ্যামাউন্টের বিভব পতিত করেছে, যেটা হয়ে দাঁড়িয়েছে 100 ভোল্ট। বোঝা গেল কি গেল না, মাথায় ঢুকলো কি ঢুকলো না? এবার বিষয়টা দাঁড়াচ্ছে যদি তাই হয় তাহলে কোনো একটা নিলেই তো হয়, আমার VEF দরকার, সেটা নিলেই তো হয়, সেটা তো 3 টাইমস অফ VEF মানে 100 বাই 3 হয়ে যাচ্ছে, এই পাশে 3 ওই পাশে গেলে নিচে 3, তাহলে এই পাশে যে পোটেনশিয়াল ড্রপটা হবে সেটা 33.33, এই পাশে আরো 33.33 মানে হচ্ছে কত 66.67 এতটা, আবার এখান থেকে এতটা হচ্ছে আবার কত না পুরোপুরি 100, তাহলে 100 ভোল্ট বিভব পতিত হয়ে গেল। এখানে তুমি যদি 100 ভোল্ট ধরো, এখানে তো তোমাকে 0 ভোল্ট ধরতে হবে, বিকজ অফ তোমাকে বিভব পার্থক্যটা 100 ভোল্ট রাখতে হবে, তাই না? এটা ছিল বিষয়, এই বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে? দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। এখানে আমরা 14 থেকে 26 প্রশ্ন নিয়ে আলোচনা করবো। 3 দিন পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার beloved and native family 26। টেক কেয়ার, সুস্থ থাকো, ভালো থাকো, বাই।